ইতালি বাদ পড়ে গেল, এটাকে কি অঘটন বলবো নাকি অন্য কিছু বলবো? কারণ এই ম্যাচ শুরুর আগে আমরা সবাই প্রেডিক্ট করছিলাম যে সুইজারল্যান্ড জিতে যাবে এবং সুইজারল্যান্ড জিতেই গেল। আমি করিনি বোধহয়, বা আমি ড্র বলছিলাম, বলেছিলেন, আচ্ছা। বাট টাই ব্রেকার পর্যন্ত গিয়েছেন। অ্যাকচুয়ালি ইজ নট ইভেন এ কন্টেস্ট। এটা এমনভাবে খেলা হয়েছে যে ইটালি ডাজন্ট ডিজার্ভ টু গো থ্রু এই ম্যাচে। এবং সবচেয়ে পেইনফুল ব্যাপারটা হচ্ছে যে হাফ টাইমে আপনি সময় পেলেন, টিমকে গুছালেন, 1 গোলে হারছেন, ট্রেলিং ম্যাচ, আপনি নেমে কিক অফ করার পর 4-5 জন দৌড়ালো, তাকে যে পাসটা দিবে ওই ডিফেন্সের উপর, ওটা গেল ওদের পায়ে, ওখান থেকে এসে কিন্তু গোলটা হলো 27 সেকেন্ডের মাথায়, সেকেন্ড হাফে 27 সো সেকেন্ড। ওই গোলের সময় নো প্রেশার অন দ্য বল, ভার্গাস যেখান থেকে এত সুন্দর পাসিং, মানে মেইনলি আমি সুইজারল্যান্ডকেই পুরো ক্রেডিটটা দিব যে ফুল ম্যাচে উইথ বল অ্যান্ড উইদাউট বল, তার মানে হচ্ছে অ্যাটাকিং এবং ডিফেন্ডিং দুইভাবেই যে তারা যে শেপ নিয়ে খেলেছে, যেভাবে খেলেছে, ইটালি হ্যাড নো চান্স। এক্স্যাক্টলি। ইতালির বাদ পড়াটাকেই যদি আমরা হাইলাইট করি, অবাক হওয়ার মতো কিছু আছে? পুরো টুর্নামেন্টে বাজে খেলেই বোধহয় বাদ পড়লো ইটালি নিয়ে কিন্তু আমরা প্রায় এটা নিয়ে কথা বলছিলাম যে স্পালেত্তি আসলে কোনোভাবেও তার ওই সিস্টেম, ওই প্লেয়ার কাকে কখন খেলাবেন, কোন ফরম্যাটে খেলাবেন, সেটা নিয়ে কোনোভাবেও স্টিক টুগেদার করতে পারছিলেন। বাট এই লেগের আগে হয়তো তিনি কিছুটা হলেও আনফর্চুনেট ছিলেন, কারণ দিমার্কোর ইনজুরি ছিল। বাস্তনির খেলা নিয়েও একটা সন্দিহান একটা মোমেন্ট তৈরি হয়েছিল, তার জ্বরের মতো সিচুয়েশন ছিল, তার ফিটনেস নিয়েও কোয়েশ্চেন ছিল। কিন্তু এরকম ইতালির খেলা, ইট ফিলস লাইক আ ব্যাড স্প্যাগেটি অ্যান্ড দ্য স্মার্টেস্ট সুইস চিজ, সেটাই কিন্তু সুইজারল্যান্ডের পারফরমেন্সে দেখা গিয়েছে। এবং এই পাশে আপনি যে স্ট্যাটগুলো দেখছেন পুরোটাই এক পেশে, যদিও এই জায়গায় ইতালির যে সংখ্যাগুলো বেড়েছে সেটাও আসলে সেকেন্ড হাফে যখন সুইজারল্যান্ড বুঝতে পেরেছে যে এই ম্যাচটা তাদের পকেটে এরই মধ্যে পড়া হয়ে গেছে, তারপর থেকেই বোধহয় সুইজারল্যান্ড নিজেদেরকে একটু সামলে নিয়েছে এবং জয়টা তারা নিশ্চিত করেছে। এই ম্যাচে শুরুতে লিড নিয়েছিল সুইজারল্যান্ড, 37 মিনিটে তারা প্রথম গোলটা আদায় করে নিয়েছিল। রেমো ফ্রয়লার এগিয়ে দিয়েছিলেন সুইজারল্যান্ডকে, এবং টিটু ভাই আপনি বলছিলেন যে দুর্দান্ত ট্যাকটিক্যাল গোল। না, অফকোর্স, স্পেশালি এখানে বলটা উইংয়ে আসার পর ফ্রয়লার যেখান থেকে রান করে এবং ইটালির ডিফেন্স দেখেন যে কোনো ট্র্যাক করছে না ওই ফ্রয়লার যেখান থেকে রান করেছে। তো মেইন হচ্ছে যে আমি বলবো যে আমরা স্ট্যাট নিয়ে কথা বলছিলাম, এখানে আমরা দেখব ফ্রয়লারের আমার মনে হয় যে ডোনারুমার একটু ব্যাড লাক, যে বলটা ওই ডি লরেঞ্জোর পায়ে একটু লেগে ডিফ্লেক্ট হয়, ডি লরেঞ্জো বা ডিলরেন্জোই ছিলেন, হ্যাঁ, তো ওইখানে ওর পায়ে লেগে ঢুকে আর কি লেগেছে। আমি না শিওর না যে লেগেছে কিনা, একটু হ্যাঁ হালকা লেগেছে, হালকা। বাট আমরা স্ট্যাটের কথা বলছিলাম, তাই না? হ্যাঁ, তো স্ট্যাটে আসলে আমি 55 মিনিট পর্যন্ত দেখেছি অ্যাকুরেট পাস আসলে ওন হাফে ইটালি করেছে 141টা নিজেদের হাফে, আর অপোনেন্ট হাফে 101টা, যেখানে 212টা করেছে সুইজারল্যান্ড। এবং সুইজারল্যান্ডের 7 মেন প্রেসিং, হাই প্রেসিং ওয়াজ এক্সিলেন্ট। ইটালি ওই যে বিল্ডিং আউট ফ্রম দ্য ব্যাক কোনোভাবেই করতে পারছিল না, এবং সেকেন্ড বলগুলি অলওয়েজ সুইজারল্যান্ড নিচ্ছে, কারণ ক্লিয়ারেন্স ফ্রম ইটালি, all the balls were going to Switzerland to again their patience build up and passing side to side switch, everything was there. So it was all Switzerland first half বলবো আমি, এবং 2-0 হওয়ার পর হয়তো ইটালি কিছুটা পজিশন রেখেছে, বাট ওই ধরনের কোনো চান্সেস ক্রিয়েট বা মানে খুব অবাক লেগেছে আমার যে 5 ম্যান এমনি তো একটা ল্যাটারাল কাভারেজ বেশি, সো উইথটা ইউজ করাটা ছিল যুক্তিযুক্ত। দেখা যাচ্ছে ইটালির 5-6জন প্লেয়ার ইন দ্য মিডলে মাঝখান দিয়ে খেলতে যাচ্ছে, যে ওইখান থেকে ব্রেক থ্রু পাওয়া মুশকিল, এবং অনেকটা ক্লুলেসও মনে হয়েছে ইতালি। রাইট ফার্স্ট হাফে আমি ওই স্ট্যাটের কথাই যখন বলছিলেন, ফার্স্ট হাফে আমি দেখছিলাম যে যেখানে 10টা শট নিয়েছে সুইজারল্যান্ড, ইতালি 3টা শট নিয়েছে, কোনোটাই অন টার্গেটে না। পাঁচটা সবকিছু দিয়ে আপনি হিসাব করেন তাহলে তো ওই ব্যাপারটা আছে। প্রথম অন টার্গেটের শটটা সম্ভবত 77 মিনিটে হলো, এবং খুবই রেতিকের যে শটটা ছিল সেটা খুব যে একটা স্মুথলি নেওয়া হয়েছে তাও কিন্তু না। যেখানে আসলে ইতালি পিছিয়ে গেল, মানে ম্যাচ থেকে একদমই বাইরে চলে গেল, সেটা সম্ভবত ওই সেকেন্ড গোলটার পরে ভার্গাস যে গোলটা করলেন, এবং 27 সেকেন্ডের মাথায় সেখান থেকে সেই রুটিন কিক অফটা হলো, সেখান থেকে উইং থেকে একটা বল শাকার সাথে 1-2-1 করে, সেখানে ভার্গাসকেও কেউ মার্ক করছে না বা ভার্গাসের রানটাও কেউ ট্র্যাক করছে না, সেখান থেকে তিনি ওপেনে বলটা পেলেন এবং একটা কার্ভিং শট থেকে ডনারুমা কোনো চান্সই পাননি সেখানে সেই শটটা ঠেকানোর জন্য। ভার্গাস কিন্তু প্রথম গোলটাতেও অ্যাসিস্ট করেছিলেন, যে গোলটা ফ্রয়লার করেছিলেন, এবং সেকেন্ড হাফে একদম
46 মিনিট 4 সেকেন্ড দেখাচ্ছে, সেই এরকম একটা মোমেন্টে তিনি ইতালিকে একদম ম্যাচ থেকে বের করে দেখাচ্ছে দিলেন। 46 সেকেন্ড 46 মিনিট 4 সেকেন্ড, কারণ এটা রিপ্লে, মানে গোল ও, হয়েছে হ্যাঁ, 27 27 সেকেন্ডের সেকেন্ডের পর। পর। ওই কিক অফের পরে যে ঘটনাটা ঘটেছে, যে ফাজিওলি যে পাসটা দিয়েছিলেন সেটা সুইজারল্যান্ডের কাছে গেছে। এর আগে লুচিয়ানো স্পালেত্তি চেঞ্জ করলেন, তিনি আশা করলেন যে এই চেঞ্জগুলো হয়তো তার দলের ভাগ্য পাল্টাতে পারে। এবং যখন সেকেন্ড হাফটা কিক অফ হলো, ঠিক ওই সময় টিটু ভাই আমি আপনার সঙ্গে বসেছিলাম, Right. ফাজিওলি যখন ওই পাসটা দিয়েছে আপনি তখন হো হো করে হেসে উঠেছেন এবং ওখান থেকে গোল হয়েছে। রাইট, না মেইন হচ্ছে যে ফার্স্ট হাফের কথাও যদি একটু বলি, শাকার কথা, যে ও পুরো খেলার টেম্পোটা ডিকটেট করছে, নো মার্কিং অন হিম, ওকে প্রেশার কেউ দিচ্ছে না। ইটালি ওই যেটা আমরা চিন্তা করেছিলাম যে 2 উইং দিয়ে কাউন্টার অ্যাটাকে যাবে, ওইটার চেষ্টা একটা ছিল, এই জন্য একদম পুরো ডিপ ব্লকে গিয়েছিল। বাট অ্যাকচুয়ালি হচ্ছে ডিপ ব্লকে যাওয়া এবং ওখান থেকে বল উইন করার পর যে সেকেন্ডারি অ্যাটাকিংয়ে যাওয়ার, ওই বলটাই কিন্তু ইটালি রাখতে পারেনি, বারবার মিস পাস করছিল ইন দ্য মিডফিল্ড। যখনই আমরা ফার্স্ট হাফে দেখেছি পাস দিতে যাচ্ছে, স্কামাকাই তো অনেকগুলো মিস পাস করলো। আমাকা দিয়েছে ওদের সরাসরি ফয়লারের কাছে, সরাসরি শাকার কাছে। তো অ্যাকচুয়ালি আমি বলবো যে সুইজারল্যান্ড, দেয়ার প্ল্যান ওয়াজ ভেরি গুড অ্যাগেইনস্ট দিস টিম। এবং আমরা ইটালির এই ফার্স্ট 11টা নিয়ে আমি বুঝতে পারছি না, এটা অনেকটা ওই দিন পর্তুগালের মতো 8 চেঞ্জেস, সো এখানে বোধহয় 5-6টা চেঞ্জ ছিল, সো 6টা চেঞ্জ ছিল। ইট ডিডন্ট ওয়ার্ক। সুইজারল্যান্ড তাহলে আসলে করলোটা কি? সুইজারল্যান্ড ম্যাচটা জিতলো কোথায়? নাসিফ ইসলাম, সুইজারল্যান্ড জিতলো আসলে কোথায়? আসলে টিটু ভাই যেটা বলছিলেন, স্ট্যাটসের কথা বলছিলেন, প্রথম 50 মিনিট 60 মিনিট পর্যন্ত আসলেই সুইজারল্যান্ড প্রথম 30-40 মিনিট পর্যন্ত তাদের বল পজিশন ছিল প্রায় 65%, যেখানে ইতালি ছিল মাত্র 35%। এবং এই প্রথম ফার্স্ট হাফেই তারা সুইজারল্যান্ড যেটা করছিল, ইতালিকে হাই প্রেস করছিল একদিকে, অন্যদিকে যখন তারা বল লুজ করছিল সেই হাই আপ দ্য পিচ থেকেই তারা কাউন্টার প্রেসিং করে বল উইন করছিল। সো ইতালিকে আসলে তারা খেলার সুযোগই দেয় নাই। আর আমরা যদি দেখি যে প্রথম গোলটা আসলে সুইজারল্যান্ড কীভাবে করলো এবং সেখানে ইতালির কী কী মিস্টেক ছিল বা কী কী করা ছিল। প্রথমত বলটা এসেছে আকাঞ্জির কাছ থেকে, বলটা এসেছে এমবোলোর কাছে। এমবোলো স্ট্রাইকার, তিনি ইন বিটুইন দ্য লাইন্সে চলে এসেছিলেন, এটা আসতেই পারেন। এবং সেক্ষেত্রে যেহেতু অন্যান্য প্লেয়াররা লাইক অকুপাইড বলা যেতে পারে, সো মানচিনি সেন্টার ব্যাক, তার আসলে এখানে আসা উচিত ছিল, যেখানে এসে তিনি তাকে টার্ন করতে দিবেন না, বলটা রিসিভ করতে, ফ্রিলি বলটা রিসিভ করতে দিবেন না এবং টার্ন করতে দিবেন না। আলটিমেটলি তিনি এসেছেন, বাট ততক্ষণে এমবোলো টার্ন করে ফেলেছেন। দ্বিতীয়ত হলো আমরা দেখবো এখান থেকে যে ফ্রয়লার হলো গোল স্কোরার, তিনি আসলে এখান থেকে সেকেন্ড লাইন রান করে যাবেন, তার কাছাকাছি ছিলেন ওই মোমেন্টে বারেলা। যদি আমরা দেখেছি ফার্স্ট হাফের শুরুতেই তিনি কিন্তু ব্যথা পেয়েছিলেন, সো হয়তো বা তার ইঞ্জুরি কনসার্ন ছিল, হয়তো তার পক্ষে পুরোটা জায়গা কাভার করা হয়তো পসিবল নাও হতে পারতো। বাট এরপর আমরা দেখবো টিএসআর মুভমেন্টটা, কারণ তিনি সবার কাছাকাছি ছিলেন। এই পাশে যখন 2 vs 2 হয়েছে, তখন রাইট ব্যাক এবং রাইট সেন্টার ব্যাক তারা এখানে 2 vs 2 করেছে, কোনো সমস্যা নাই, এখান থেকে কোনোভাবেই বল প্রবেশ করার সুযোগ নাই। বাট এই যে রাইট সেন্টার ব্যাক এখানে চলে এসেছে, দ্যাট মিনস লেফট সেন্টার ব্যাকের সাথে তার একটা বড় দূরত্ব তৈরি হবে, সেই জায়গাটা কাভার করতে পারতেন। সবচেয়ে কাছের যে মিডফিল্ডার এই পর্যায়ে অ্যাভেলেবল ছিলেন সেটা হলো কিয়েসা। অন্যান্য মিডফিল্ডার অনেক ওয়াইডে ছিলেন, তাদের পক্ষে এই জায়গায় দূরত্ব কাভার করা সম্ভব হতো না। ফ্রয়লার যেই জায়গাটায় রান করে এসেছেন, কিয়েসা যদি এই স্পেসটাতে চলে আসতে পারতেন, যেহেতু রাইট সেন্টার ব্যাকও চলে আসছেন এই পাশে, তাহলে এই বলটা পাস দেওয়ারই সুযোগ আসলে পেতেন না ভার্গাস। সো কিয়েসার মুভমেন্ট এই জায়গায় ছিল খুবই স্লো, খুবই ক্যাজুয়াল। তিনি এই জায়গায় চলে আসলে এই লাইনটা বন্ধ হয়ে যেত, তখন হয়তো তার এই পাশে যেতই না, তখন হয়তো তারা উইংয়ের দিকে আসার চেষ্টা করতো। তো আমার কাছে মনে হয়েছে যে বারেলার চাইতেও অনেক বেশি ইম্পর্টেন্ট ভূমিকা ছিল কিয়েসার। তিনি তার জায়গাটায় অনেক ক্যাজুয়াল ছিলেন, ইউজুয়ালি তিনি উইংয়ে থাকেন আমরা জানি, বাট তারপরেও তিনি যদি এই জায়গাটায় খেলার সিচুয়েশনটা বুঝতেন যে এই মোমেন্টে আমার মিডফিল্ডাররা অনেক দূরে, অনেক ওয়াইডে আছে, তাদের পক্ষে এই জায়গায় আসা সম্ভব না, আমি তাদের হয়ে জায়গাটা কাভার করে দিই, এইটুকু কাজ যদি তিনি করে ফেলতে পারতেন, তাহলে ফ্রয়লার আসলে এই জায়গাটায় বলটা পেতেন না। আমরা যদি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, সিমিলার হবে রাইট ব্যাক এবং রাইট সেন্টার ব্যাক যেহেতু একই জায়গায় চলে আসেন, যেহেতু 2 vs 2, কিয়েসা যদি এই জায়গায় চলে যেতেন লেফট সেন্টার ব্যাকের মাঝখানে, তাহলে আসলে ফ্রয়লার এই বলটা পেতেন না এবং এই গোলটা হতো না। সো আমার কাছে মনে হয়েছে যে খেলার একেবারে শুরু থেকেই সুইজারল্যান্ডের অ্যাপ্রোচ যেরকম ছিল আর ইতালির যে অ্যাপ্রোচটা ছিল, এটাই আসলে প্রথম থেকেই নির্ধারণ করে দিয়েছে যে ম্যাচের রেজাল্ট আসলে কীরকম হতে পারে। সুইজারল্যান্ডের জন্য বিরাট একটা পাওয়া, তাই না? আরও একবার ইউরোতে তারা চলে গেল কোয়ার্টার ফাইনালে। আগেরবার তারা রাউন্ড অফ 16-এ বাদ করেছিল ফ্রান্সকে, এবার তারা বাদ করলো ইতালিকে। এবং ডেফিনেটলি হোয়াট আ পারফরমেন্স দে হ্যাভ গিভেন। আমরা প্রথম থেকেই তো দেখছিলাম যখন ইতালি হচ্ছে কোনোভাবেও মানে ম্যাচে স্ট্যান্ড করতে পারছেন, তার কারণ সুইজারল্যান্ড যেভাবে ইফেক্টিভলি এবং কম্প্যাক্টলি খেলছিল, সেটার কারণেই আমরা দেখছি যেখানে 2-0 গোলে সুইজারল্যান্ড এগিয়ে আছে এবং সেখান থেকে আমরা দেখলাম শেষ বাজার পর্যন্ত আবার সুইজারল্যান্ড উঠে গিয়েছে আরেকবার কোয়ার্টার ফাইনালে।
তারা শেষবার ফ্রান্সকে হারিয়ে ফ্রান্সকে বিদায় করে সেকেন্ড রাউন্ডে তারা কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল, তবে শেষবার স্পেনের কাছে হারতে হয়েছিল। তবে এবার দেখা যাক যে কোন এবার তাদের অপোনেন্ট কারা পড়ে। ইংল্যান্ড বা স্লোভাকিয়াকে একজন পাওয়ার কথা রয়েছে, সেখানে এই সুইজারল্যান্ড যে কোনো সময় একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে যে কোনো বড় দলের জন্য। ইতালিকে তারা বাদ করে দিল। টিটু ভাই, ইতালির জন্য ব্যাপারটা আসলে কতখানি হতাশার। ইতালি গেল দুবার বিশ্বকাপ খেলতে পারে নাই, মাঝের একটা বছর তাদের ভালো গেছে, 2021-এ তারা ইউরো জিতেছে, কিন্তু যে পারফরমেন্স আমরা ওভারঅল দেখলাম ইতালির কাছ থেকে, আপনি যদি গ্রুপ স্টেজ থেকে আসেন, আলবেনিয়ার সঙ্গে তারা শুরুতে পিছিয়ে পড়লো, 2টো গোল দিয়ে তারা ম্যাচটা জিতলো, সেকেন্ড ম্যাচে স্পেনের সঙ্গে নাকানি চুবানি খাইয়ে তারা হারলো, যদিও স্কোর লাইনটা একেবারেই ভদ্র স্কোর লাইন, 1-0-তে তারা হেরেছে। থার্ড ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে তাদের একদম শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হলো, আর এই ম্যাচে তো তারা লড়াইটাই করতে পারলো না সুইজারল্যান্ডের মতো দলের সঙ্গে। ইতালির ফুটবল আসলে এখান থেকে আর কোথায় যাচ্ছে? না, মেইনলি আমার যেটা মনে হচ্ছে যে ইউনিট প্লেয়ার্স এবং ইউনিট টু পুট আ সিস্টেম দ্যাট প্লেয়ার্স দ্য ফুল আউটপুটটা আসে ওদের কাছ থেকে, ওই জিনিসটা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট। এখন আমার কাছে যে প্লেয়ার আছে, আমি যদি মনে করি যে আমি নেপোলিতে যেরকম চরম অ্যাটাকিং ফুটবল খেলেছি, তো ওই প্লেয়ার আছে কি না, এবং থাকলে আমি একটা সাহস করবো যে আমি এইভাবে খেলবো। সো আমি কোচকে দোষ দিব না, জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই ধরনের প্লেয়ারই দেখছি না আমরা, যারা নাকি গেম চেঞ্জার। ওই ধরনের ইটালির একটা প্লেয়ারও যদি আমি নাম বলতে হয়, আমি তো বলতে পারছি না যে জর্জিনিও খেলে নেই। বাট আপনি কি সান্দ্রো তোনালিকে মিস করেছেন বাই এনি চান্স? সান্দ্রো তোনালির মতো একজন মিডফিল্ডার থাকলে কি ইতালি একটু আলাদা কিছু করতে পারে? মেইন হচ্ছে যে একটা টিম কেমিস্ট্রি তৈরি করাটা বেশ কঠিন। তার মধ্যে হচ্ছে যে যদি আমার এনাফ প্লেয়ার্স না থাকে, আমি সুইজারল্যান্ডের যদি আমরা দেখি, ওদের বেঞ্চটাও বেশ স্ট্রং, এবং ওদের টিমের মধ্যে কয়েকটা লিডার আছে, অনেকগুলি প্লেয়ার লিডার। জাকার কথা তো বলার দরকার নেই, আকানজি বিকামস এ লিডার। ও ম্যান সিটিতে খেলে ওই ডিফেন্সের ওই 3 ব্যাক থেকে বিল্ড আপ করে করে যে সেম জিনিসই খেললো এখানে। তো আমি বলবো যে ওই সামটাইমস ইউ নিড আ গুড কেমিস্ট্রি বিটুইন দ্য প্লেয়ার্স, এবং কেমিস্ট্রিটা যখন আমি করতে পারবো না, দেন ইট উইল হ্যাপেন লাইক ইটালি, এটা হবেই। একের পর এক ধারাবাহিক ব্যর্থতা ইতালির জন্য, এবং এবারের ইউরোটা যেভাবে ইতালির গেল, তাতে তারা এই আসরটা ভুলেই যেতে চাইবে। মনে রাখার মতো একটা মুহূর্ত বোধহয় তাদের থাকলো না। ওই যে গোলটা জাকাইনি করেছিলেন ক্রোয়েশিয়ার বিপক্ষে, সেটাও অনেকটুকু মলিন হয়ে গেল সুইজারল্যান্ডের সঙ্গে এই রকম একটা হারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.